গতকালকে সারা দেশে একটাই আলোচনার ব্যাপার ছিল রূপপুরের পরমাণু বিদ্যুতের জ্বালানি চুল্লিতে দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আগস্টে জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে এবং বিদ্যুতের চাহিদা অনেকখানি পূর্ণ হবে এবং বিশ্লেষকরা বলছেন এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে দেশের মোট চাহিদার 10 ভাগ চাহিদা পূরণ পরমাণু বিদ্যুৎ থেকেই হবে, যেটা প্রায় 2 কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূর্ণ করবে। এই যে মেগা প্রকল্প, এই মেগা প্রকল্পের আড়ালে গতকালকে যেন ভার্চুয়ালি বাংলাদেশে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। কারণ এই মেগা প্রকল্পটা শেখ হাসিনার নেয়া সব থেকে বড় প্রকল্প। আমরা শেখ হাসিনার অনেক সমালোচনা তো করছি, তাকে ফ্যাসিস্ট বলে আমরা তাড়িয়ে দিয়েছি, ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি, দিল্লিতে পালিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করেই গতকালকে দেখলাম আমরা যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের এটাকে কেন্দ্র করে ভার্চুয়ালি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা যেন জীবন্ত হয়ে উঠলেন। চতুর্দিকে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ নিয়ে আলোচনা, প্রশংসা। বেশিরভাগ মানুষই শেখ হাসিনার এই সিদ্ধান্তের প্রশংসা করছেন, তবে এরকম মানুষের সংখ্যাও কম নয় যারা এটাকে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার এটা মানে অবদান না, শেখ হাসিনার এটা উদ্যোগ না, এটা আরও অনেক আগে থেকে অনেকের উদ্যোগ। বিএনপির কেউ অতি উৎসাহী, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের কোনো গুরুত্বপূর্ণ নেতা না, কিন্তু অতি উৎসাহী ফেসবুক ইউজাররা লেখালেখি করছে যে এটা বিএনপির প্রথম উদ্যোগ। এরকম ব্যাপার, মজার ব্যাপারগুলো আমরা গতকালকে সারা দিন সারা রাত আলোচনা হতে দেখেছি এবং সেই আলোচনা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এর মাঝে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে শেখ হাসিনা সেখান থেকে $5 বিলিয়ন মেরে দিয়েছেন, নিজের পকেটে ভরেছেন। এই অভিযোগ যেটা উঠেছে, সেই অভিযোগ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের চাঞ্চল্যকর বক্তব্য আমরা পেয়েছি। গতকালকে রাশিয়ার রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও তারেক রহমান রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কি কথা হয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফেসবুকে কি লেখা হচ্ছে, কে কি বলছেন, কিভাবে শেখ হাসিনাময় পুরো একটা 24 ঘন্টার দিন পার হলো, চলুন একটু আলোচনা করে এর বিভিন্ন দিক বোঝার চেষ্টা করি এবং একটু ইতিহাসের দিকেও আমরা ফিরে যাব যে এই পারমাণবিক বিদ্যুৎ চালু করার সময়, মানে চালু করার সিদ্ধান্ত যখন হলো, তখন এটার বিরুদ্ধে কারা কারা সোচ্চার ছিলেন, এটা যেন বাংলাদেশে না হয় এই দাবিতে কারা কারা মাঠে আন্দোলন করেছিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে গতকালকে যেন ভার্চুয়ালি শেখ হাসিনা ফিরে এলেন, পতিত শেখ হাসিনা আবারও আলোচনায় আসলেন এবং ক্ষমতা হারানোর পরে প্রথম প্রশংসা বানে বিদ্ধ হলেন, মানে প্রশংসার সাগরে ভেসে গেলেন। কিছু বিচ্ছিন্ন সমালোচনা রয়েছে, কিছু তার পুরো ক্রেডিটটা নিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে, সেটাকে নিয়ে আবার ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে যে এই যে ক্রেডিট ছিনিয়ে নেওয়া, এই ব্যাপারে ক্রেডিট কার্ড চালু হওয়ার ব্যাপার থাকবে কিনা, এটা আবার আওয়ামী লীগের অতি উৎসাহী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। সেটা তাদের ট্রলের ব্যাপার, সেই আলোচনা করতে চায় না। আমরা একেবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করতে চাই যে গতকালকে কিভাবে শেখ হাসিনা ফিরে এলেন। চলুন কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি। গোলাম মাওলা রনি তিনি ফেসবুকে একটা ফটোকার্ড শেয়ার করে, মাছরাঙা টেলিভিশনের একটা ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, তার পোস্টটা দেখে নিন। যে ফটোকার্ড শেয়ার করেছেন সেই ফটোকার্ডে লেখা 417 লিটার ডিজেলের কাজ করবে 4 গ্রাম ইউরেনিয়াম। সেখানে গোলাম মাওলা রনি এই ফটোকার্ডটা শেয়ার করে লিখেছেন, একজন স্বৈরাচারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং একটি দুরন্ত সাহসের গল্প আজ বাংলাদেশকে কোথায় পৌঁছে দিয়েছে। পৃথিবীতে মাত্র 33টা দেশে
পরমাণু বিদ্যুৎ উৎপন্ন, এর আগে 32টা দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ 33তম দেশ হিসেবে, পরমাণু বিদ্যুতের দেশ হিসেবে পরমাণুর জগতে পদার্পণ করলো। এটাকেও অনেকে স্বাগত জানাচ্ছে। অনেকে মানে কি, অন্তত 95%-এর বেশি মানুষ এটাকে স্বাগত জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। এবং এই তাদের সাধুবাদ জানানো, স্বাগত জানানো, এটার মাধ্যমে যেন গতকালকে মানে রহস্যজনক হলেও সত্য যে কেন যেন শেখ হাসিনা আবার জীবন্ত হয়ে উঠলেন, আবার ফিরে আসলেন। শেখ হাসিনাময় একটা দিন অতিবাহিত হতে দেখলাম, এত খারাপ অবস্থা যখন আওয়ামী লীগের যাচ্ছে তার মাঝেও। এই ফটোগ্রাফটা দেখে নিন। সেখানে ইত্তেফাক নিশ্চিত করছে রূপপুর থেকে আগামী 60 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। কি বিশাল একটা মানে পাওয়া আমাদের জন্য। আগামী 60 বছর এই প্রকল্প থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান তিনি বলছেন, তা কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10% পূরণ হবে এবং প্রায় 2 কোটি মানুষ এর সুফল পাবে। মোদ্দা কথাটা কিন্তু জাহিদুর রহমান বলে দিয়েছেন এবং সহজ সরল স্বীকারোক্তির মাধ্যমে তার কণ্ঠে আমরা এই কথাটা পেয়েছি। এখন শেখ হাসিনা এই প্রকল্প থেকে $5 বিলিয়ন মেরেছেন, মেরে দিয়েছেন, মেরে খেয়েছেন। এই আলোচনাটা অনেক দিন থেকেই আমরা শুনছি এবং প্রফেসর ইউনূস সরকারের আমলে এই আলোচনাটা অনেক বেশি হয়েছে, এখনও হচ্ছে। এবং সেই আলোচনার সম্ভবত ইতি টেনে দিয়েছেন গতকালকে রাশিয়ার রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূত গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, সহযোগিতা করা, এর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। এই সম্পর্ক আরও উন্নয়ন হবে, এই সহযোগিতার দ্বার আরও বেশি উন্মোচিত হবে, সেই প্রত্যাশা করেছেন। ইন্টারেস্টিংলি রাশিয়ার রাষ্ট্রদূত যেটা বলেছেন, আপনারা চ্যানেল 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তার ভাষ্য হচ্ছে, আমরা কি পাগল নাকি একজনকে $500 কোটি দিয়ে দেব? রাশিয়ান রাষ্ট্রদূত, অর্থাৎ $5 বিলিয়ন আমরা দিয়ে দেব, আমরা কি পাগল? মানে ডু ইউ থিঙ্ক উই আর ক্রেজি? এই কথাটা তিনি বলেছেন। কি বলছেন এক্স্যাক্টলি তিনি একটু ছোট্ট করে শুনে আসুন তার মুখ থেকেই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। $5 billion. Yeah. It's a big amount, of course. And how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit our credit, it was $11.38 billion. So do you think that we are so much crazy to give $5 billion to somebody? এই যে বক্তব্য তিনি দিলেন, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রচারগুলো মানে চলছিল, এই প্রকল্প থেকে $5 বিলিয়ন মেরে দেওয়ার, $5 বিলিয়ন মানে চিন্তা করছেন যে কত টাকা। বাংলাদেশের রিজার্ভই যখন $33-34 বিলিয়ন, সেখান থেকে $5 বিলিয়ন একটা প্রকল্প থেকে মেরে দেয়া, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব হতো যদি সেটা দেশীয় অর্থে তৈরি হতো। উল্লেখ থাকতে হবে যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হয়নি। এটা পুরোটাই রাশিয়ার দেয়া ঋণে তৈরি হয়েছে এবং সেই ঋণ শোধ হবে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি থেকে যে টাকা আসবে সেই টাকা থেকে ঋণ শোধ হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরি রাশিয়া তৈরি করে দিল, সেই ফ্যাক্টরি উৎপাদনে যাবে, উৎপাদন করে তার পণ্য বিক্রি হবে, সেই বিক্রির লভ্যাংশ থেকে তারা তাদের টাকা ফেরত নেবে। পরিষ্কার ব্যাপারটা, অর্থাৎ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে শেখ হাসিনার কোনো ক্রেডিট নেই। এই যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো এখানে খুব একটা ধোপে টিকছে না। আর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই পরমাণু বিদ্যুতের প্রকল্প যখন নেওয়া হয় তখন বাংলাদেশে এটার বিরুদ্ধে একটা গোষ্ঠী নেমে পড়েছিল। আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, মানববন্ধন অনেক কিছু করেছে এবং গতকালকে এই মানে একটা মানববন্ধনের একটা ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে এনসিপির সবথেকে সমালোচিত যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি,
তাকে সেই আন্দোলনে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে মানববন্ধন করতে। প্রথমে আপনি একটু একটা ছবি দেখে নিন। সেই ছবিতে নীল গোল বৃত্তে তাকে দেখা যাচ্ছে, তিনি হাতে ধরে রেখেছেন পারমাণবিক রাজাকার নিপাত যাক। অর্থাৎ মানে পারমাণবিক রাজাকার বলতে তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছেন সেটা নিপাত যাক, সেটা বলছেন। এটা যে এআই দিয়ে তৈরি নয় এই ছবিটা, তার প্রমাণটা একটু দেখুন এই ভিডিওতে, যেখানে গোল বৃত্তে তাকে মার্ক করা আছে যে এটাই নাসিরুদ্দিন পাটোয়ারি। এই যে মানে পারমাণবিক বিদ্যুতের বিপক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে যে মানে ঐতিহাসিকভাবে অনেক আগে থেকে আজকে যারা এনসিপি করছেন কিংবা 24-এ যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছেন, তারা যে অনেক আগে থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এই ভিডিও এবং ছবি সেটাই প্রমাণ করে। এবার একটু একেবারে শেষের দিকে যাব, সেটা হচ্ছে যে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রকল্পের ক্রেডিট শেখ হাসিনাকে দেয়া যাবে না, শেখ হাসিনার লোকজন কেন এর ক্রেডিট চাইবে, শেখ হাসিনাকে কেন এটার ক্রেডিট দিতে হবে, শেখ হাসিনা কি তার বাবার টাকা দিয়ে এটা করেছেন কিনা, এরকম নানা কথা মানে ইতিহাস তৈরি করে নানা কথা বলার চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্ন জন কিছু সংখ্যক অ্যাক্টিভিস্ট এই কাজগুলো করছেন, যার মধ্যে আমরা এই মুহূর্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শত্রুপক্ষ হিসেবে যারা চিহ্নিত তাদেরকে বেশি এই অ্যাক্টিভিজমটা করতে দেখছি। কিন্তু এখানে খুবই স্পষ্ট একটা কথা বলে রাখা উচিত যে কাউকে যদি আমরা ক্রেডিট দিতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতে তো এটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়াবে যে কেউই পরবর্তীতে কাউকে ক্রেডিট দিতে চাইবে না। আজকে বর্তমান সরকার একটা কাজ করবে, পরবর্তী আরেকটা সরকার এসে বলবে যে ওই কাজ তো আমরা আরও 50 বছর আগে ওইটার স্বপ্ন দেখেছিলাম, ওইটা নিয়ে আলোচনা করেছিলাম, ওইটা নিয়ে মিটিং করেছিলাম, সুতরাং ওইটার ভাগিদার আমিও। সালাউদ্দিন আম্মার আলোচিত সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস, তিনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এই ধরনের, এবং এই পোস্টের মতো করে ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখির চেষ্টা করছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, অনেকেই বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এককভাবে খুনি হাসিনার অবদান, কিন্তু ইতিহাসটা একটু খুলে দেখলে ছবিটা ভিন্ন। তিনি ইতিহাসের দিকে যাচ্ছেন। 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে, মানে পাকিস্তান সরকার পারমাণবিক বিদ্যুতের পরিকল্পনা করে, সেই ক্রেডিট পাকিস্তান সরকারকে দিতে হবে। এরপরে 1963 সালে পাবনার রূপপুরে জমি অধিগ্রহণ করা হয়। 1963 সালে পাকিস্তান সরকার নাকি রূপপুরে জমি অধিগ্রহণ করে, কিন্তু ঐতিহাসিকভাবে এই তথ্যটা সত্য নয়। রূপপুরে যেখানে এই প্রকল্প হয়েছে, সেই প্রকল্পে সেই জায়গায় সেই জমি কখনোই এর আগে অধিগ্রহণ করা হয়েছে বলে বাংলাদেশের ইতিহাসে কোথাও পাওয়া যায় না। এরপরে তিনি বলছেন, 1977 থেকে 86 সালে ফরাসি কোম্পানি সোফ্রাটম সম্ভাব্যতা যাচাই করে, মানে এটা করা যাবে কিনা তার সম্ভাব্যতা যাচাই করে ফরাসি কোম্পানি, রাশিয়ান না কিন্তু ফরাসি কোম্পানি। তারপরে তিনি বলছেন 87-88 সালে জার্মান কোম্পানি লাহামিয়ার ইন্টারন্যাশনাল ও মোটর কলম্বাস পুনরায় সমীক্ষা চালায়। এরপর 97 থেকে 2001 বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন নতুন করে উদ্যোগ নেয়। 2011 সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালে রূপপুর প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। 2026 সালে এসে প্রথম ইউনিট চালু। এটা কোনো একক সরকারের হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত না, বরং এটা 60 বছরের বেশি সময় ধরে চলা একটি প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারো বাপের না, এটা জনগণের টাকার ফসল। যদিও এই টাকা থেকে 59,000 কোটি টাকা খুনি হাসিনা লুট করেছে, এই কৃতিত্ব তারে দিয়ে দাও। খুনি, টাকাচোর, ভারতের দালাল, ছ্যাঁচড়া মহিলা, এই হচ্ছে তার স্ট্যাটাসের ভাষা। এখন আপনাদেরকে এই স্ট্যাটাসের ভাষার সাথে
আরেকটা ভাষা একটু শোনাতে চায়। সেই ভাষাটা হচ্ছে, আপনারা যদি একটু মানে সেই ভাষার দিকে একটু খেয়াল করেন তাহলে মানে বিভিন্ন অ্যাক্টিভিস্টরা, যে বিশেষ করে বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট, তারা ফেসবুকে যেটা লেখার চেষ্টা করছে সেটা একটু আপনারা শুনে নিন। সেখানে বলা হচ্ছে যে রূপপুর নিউক্লিয়ার ফ্যাসিলিটি বিএনপির প্রজেক্ট, আওয়ামী লীগের না। মানে এটা বিএনপির প্রজেক্ট, আওয়ামী লীগের না। আমার মনে হয় মানুষের ইতিহাসটা জানা উচিত। 1977-78 সালে স্বাধীনতার পর দেশের ইতিহাসে প্রথমভাবে পরমাণু প্রকল্প চালুর জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সমীক্ষা পরিচালনা করা হয় এবং এর জন্য দেশের সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও নগদ বৈদেশিক মুদ্রা বরাদ্দ করেন তিনি। 1980 সালে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি বাস্তবায়নের জন্য সম্পূর্ণ অনুমোদন করেন জিয়াউর রহমান। সে সময় সৌদি আরব ও ফ্রান্স থেকে প্রকল্পের অর্থ সংস্থানের প্রচেষ্টা চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। মানে পোস্ট দিচ্ছেন এটা বিএনপির কৃতিত্ব, জিয়াউর রহমানের কৃতিত্ব, আবার বলছেন যে এর অর্থ সংগ্রহর ব্যাপারে যে চেষ্টা, সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। 1987-88 সালে আরও একটি সার্ভে পরিচালনা করা হয়, যে সময় এরশাদ ক্ষমতায় ছিল। তখন এই প্রকল্প বাস্তবায়নের সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানের দিক নির্দেশনা প্রদানের জন্য সরকার প্রধানের সভাপতিত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা হয়। এবার আবার বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে 1994 সালে বিএনপি সরকারের আমলে উক্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। মানে বিএনপি সরকারের আমলে খালেদা জিয়া এই সভার সভাপতিত্ব করেন, একথাও বলা হচ্ছে। উক্ত সভায় রূপপুর প্রকল্প বাস্তবায়নে সমস্যাদির মূল্যায়ন, সমাধানের উপায় নির্ধারণ এবং এ বিষয়ে কমিটি গঠন করা হয়, উপকমিটি গঠন করা হয়। 1995 সালে বিএনপি সরকারের আমলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এরপরে একটি 600 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করে, এরকমভাবে লেখা আছে। তার মানে হচ্ছে যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেয়া প্রকল্প, তখন অর্থ সংগ্রহ করতে গিয়ে ফেল করেছে সরকার, সেটা সম্ভব হয়নি। এরপরে বেগম খালেদা জিয়া তার আমলে এসে এই প্রকল্প গ্রহণ করে। কিন্তু আমরা ইতিহাস ঘেঁটে এর আগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে এরকম কোনো ইতিহাস খুঁজে পাই না। ক্রেডিট দাবি করা অন্যায় কিছু না, ক্রেডিট থাকতেই পারে, অনেকের ক্রেডিট থাকতে পারে। যেমন আমরা যমুনা সেতু যখন হয়েছে তখন দেখেছি যে একাধিক সরকারের ক্রেডিট রয়েছে, বাংলাদেশে বহু কিছুতে একাধিক সরকারের ক্রেডিট রয়েছে। সরকারের ক্রেডিটের ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ব্যাপারের সঙ্গে আপনার কোনো সংযোগই নেই সেই ব্যাপারে যখন আপনি ক্রেডিট দাবি করবেন, তখন যার নামে আপনি ক্রেডিট দাবি করছেন তাকে কি আপনি বড় করছেন নাকি তাকে আপনি ছোট করছেন, এই ভাবনাটা যদি আপনার মাথায় একবার কাজ করত তাহলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেতাদের নিয়ে অহেতুক তার ঘাড়ে ক্রেডিট দেওয়ার নামে তাদেরকে ছোট করার এই অপপ্রয়াসগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করতেন না। ক্রেডিট নেওয়ার তো অনেক কিছু রয়েছে। আমরা মানে এই এখন এইভাবে প্রচার হচ্ছে, ব্যাপারটা শুধু এখনই যে হচ্ছে এটা কিন্তু না। আমরা এর আগের বিভিন্ন সরকারেও দেখেছি যে আগের সরকার প্রকল্প শেষ করেছে, পরের সরকার এসে উদ্বোধন করছে, উদ্বোধন করে পুরো ক্রেডিটটা নিয়ে নিচ্ছে। এই যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা, এই ক্রেডিট নেয়ার ব্যাপারটাতে আমার মনে হয় যে বাংলাদেশে সেই সময় বোধহয় হয়েই গেছে যে ক্রেডিটটা যেন কেউ না নিতে পারে পরবর্তীতে কোনো সরকারের কোনো কাজের, সেই জন্য একটা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা যেতে পারে। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।